ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা জানাতে ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান। সরাসরি যাব তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচনের আজকে নবম দিনের প্রচারণা ছিল। তবে সকাল থেকেই প্রচারণা ছাপিয়ে যে জিনিসটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটি হচ্ছে হাইকোর্টের যেই ডাকসু নির্বাচন স্থগিতাদেশের যেইটি আপিল বিভাগে বহাল ছিল সেটির পূর্ণাঙ্গ রায়, সেটির দিকেই প্রার্থী শিক্ষার্থী সবাই তাকিয়েছিল যে ডাকসু নির্বাচনের পূর্ণাঙ্গ রায় কি ডাকসু নির্বাচন হবে। যখন আপিল বিভাগ থেকে বলা হয় যে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই, তখন সবার মধ্যে স্বস্তি ফিরে আসে এবং সবাই এই 9 তারিখে যে ভোট সেটির পক্ষেই তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করে। সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থীদের ভাবনা অনুষ্ঠানে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হবেন। এখন আমাদের সাথে আছেন আমার বাম পাশে জালালউদ্দিন মোহাম্মদ খালিদ। তিনি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছিলেন এবং স্বতন্ত্র প্যানেল, সেই প্যানেলের নাম হচ্ছে সমন্বিত শিক্ষার্থী সংসদ, সেই প্যানেলের তিনি ভিপি পদপ্রার্থী। খালিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের আরেক প্রার্থী আজকে যিনি অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন তিনি হচ্ছেন শামীম হোসেন। তিনি স্বতন্ত্রভাবে প্রার্থিতা দিয়ে সবার মধ্যে সম্প্রতি সময়ে বেশ আলোচনার সৃষ্টি করেছেন এবং তার যে নির্বাচনী ইশতেহার সেখানে বেশ কিছু এমন বিষয় তিনি যুক্ত করেছেন যার কারণে শিক্ষার্থীরা তাকে সাদরে গ্রহণ করেছেন এবং তিনিও আমাদের সাথে অল্প কিছু সময়ের মধ্যে যুক্ত হবেন। আমরা তার সাথে কথা বলবো। তো আমি একটু খালিদের কাছে জানতে চাই, খালিদ, আপনার যেই নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণায় আপনি আসলে প্রার্থীদের কাছে কোন বিষয়গুলো নিয়ে সামনে এগোতে চাচ্ছেন বা এখন পর্যন্ত কোন বিষয়গুলো নিয়ে কাজ করার কথা বলেছেন এখন পর্যন্ত? আমি হচ্ছে ভোটারদের কাছে মানে ইশতেহার নিয়ে যাচ্ছি না, আসলে প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছি না। আমার শুরু থেকে আমার একটা বিশেষত্বের জায়গা হচ্ছে আমি ভোটারদের কাছে বলছি যে ইশতেহার দেখে নয়, ইশতেহার দেখবেন, যেহেতু আমাদের সমস্যাগুলো কমন, ফলশ্রুতিতে আমাদের ইশতেহারগুলো প্রায় কমনই হবে, একটু এদিক সেদিক হবে। তো ইশতেহার অনুযায়ী কে কতটুকু কাজ করবে সেটা আপনাকে বাছবিচার করতে হবে আসলে আপনি আগে সে কী করেছে সেটার উপর ভিত্তি করে। ফলে আমি ভোটারদের কাছে বারবার যাচ্ছি এটা নিয়ে যে আমি শিক্ষার্থীদের জন্য গত 4-5 বছর বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম দল কেন্দ্রিকতার উপরে উঠে, আমি নিজেও পলিটিক্যাল লোক, আমি অ্যাপলিটিক্যাল বলি না নিজেকে, কিন্তু আমি হচ্ছে বড় কোনো পরিযুক্ত হইনি, বরং নিজের মতো করে যখন যেখানে সুযোগ হয়েছে কাজটা করতে চেয়েছি, কাজ করতে যেখানে যাওয়া লাগছে সেখানে গিয়েছি। এখন বর্তমানে আবার নাই, নিজের মতো করে আছি। তো আমি শিক্ষার্থীদের জন্য 4-5 বছর যাবত যে কাজগুলো করে এসেছি সেই কাজগুলোকে দেখিয়ে আমি শিক্ষার্থীদের কাছে ভোট চাচ্ছি। আসলে সেখানে আমার ইশতেহার কিন্তু আমি এখন প্রকাশ করিনি, আগামীকাল আমার ইশতেহার প্রকাশ হবে ইনশাআল্লাহ। তো ইশতেহারটাকে আমি খুব বেশি, ইশতেহার অবশ্যই দরকার, সবাই বলবে, কিন্তু এটা খুব বেশি আমার কাছে মনে হয় না গুরুত্বপূর্ণ ভোট দানের ক্ষেত্রে, বরং ভোট দানের। জি জি, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন ভিপি পদপ্রার্থী স্বতন্ত্র থেকে শামীম হোসেন। শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি ইতোমধ্যেই অনেক বেশি আলোচনা সৃষ্টি করেছেন শিক্ষার্থীদের মাঝে। যেই বিষয়টি আপনি দিয়ে আসলে আমি দেখেছি যে বিষয়টি শিক্ষার্থীরা প্রথমে গ্রহণ করেছে সেটি যদি একটি বলি যে 1 বছর ইংরেজি শেখাবেন আপনি, আসলে এই বিষয়টি আপনার মাথায় কীভাবে আসলো বা আসলে আপনি কোন প্রেক্ষিতে এই বিষয়টি সামনে এনেছেন বা নির্বাচিত হলে আপনি সেটা কিভাবে কাজে লাগাবেন? না, আসলে আমার মূল পয়েন্ট থেকে আসলে বিষয়টা বিচ্যুত হয়েছে। আমার মূল পয়েন্ট ছিল স্টুডেন্টস অটোনমি, যেটা আসলে বেশি জনপ্রিয়তা পেয়েছে বলে আমি মনে করি। ইংরেজিতে আমি বলেছি যে অনেকেই আসলে ইশতেহার দিচ্ছে। আপনি ডাকসুর যে গঠনতন্ত্র, সেখানে একজন ভিপির হাতে কত ক্ষমতা রয়েছে। একজন ভিপি হয়তো বছরে 2 লাখ টাকার মতো অ্যালটমেন্ট পেতে পারে। তো সেটা দিয়ে আসলে আপনি কিছুই করতে পারবেন না। এখানে যে ইশতেহারগুলো দেখা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের মতো করে, কিন্তু ডাকসু ইলেকশন কিন্তু এরকমই না। পুরো বিশ্বে কোথাও দেখবেন না যে এরকম ছাত্র নির্বাচনের সময় প্যানেল করতে হচ্ছে নানা জায়গায়, তাই না? ইভেন স্বয়ং ডাকসুর যে নির্বাচন কমিশন আছে সেখানেও কিন্তু কোনো প্যানেল বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ফলে যারা বিভিন্ন দল থেকে ইলেকশন করছে তারাও কিন্তু স্টুডেন্ট হিসেবে ইলেকশন করছে, তাই না? আলাদা করে একটা করে ব্যানার করে জাস্ট প্রচারণার সুবিধার্থে করছে। তো আমি এটা বলেছি যে আমাদের আসলে রাজনৈতিক ভাগ্যগুলো, মানে আমাদের স্টুডেন্টের ভাগ্যগুলো আসলে রাজনৈতিক দলগুলোর হাতে একটা বর্গা দেওয়া হয়েছে। তারা মনে করে যে আমাদের ভাগ্য তাদের হাতে নির্ধারিত হবে, কিন্তু ডাকসু তৈরি করা হয়েছিল এলিট তৈরি করার জন্য। মানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন এবং টিচার, আমাদের পুরো যে সিস্টেমটা রয়েছে এটার ভিতরে স্টুডেন্টের সাথে যে কমিউনিকেশনটা হবে, যে গ্যাপটা তৈরি হয়, এটা যেন ডাকসু আসলে এই গ্যাপটা কমিয়ে নিয়ে আসবে। যার কারণে আমরা বলেছি যে স্টুডেন্টস অটোনমি, অর্থাৎ আমাদের দেশে অ্যাবনর্মাল জিনিসটা এত বেশি চর্চা হয়েছে যে এটা একসময় নর্মাল হয়েছে। ফলে আমাদের মনে হয় যে প্যানেল করতে হবে, এইভাবে ইলেকশন করতে হবে, আপনি পৃথিবীর কোথাও দেখবেন না। ইভেন স্বয়ং ডাকসু যখন প্রতিষ্ঠিত হয়েছিল, DSSU ছিল তখন এই জিনিসটা আসলে ছিল না। স্টুডেন্টের জায়গা থেকে দাঁড়াবে, তার এত লোকের দরকার নেই। তো এটা আমি বলেছি। আর সেকেন্ডলি আমি আমার ডেডিকেশন বোঝানোর জন্য বলেছি যে হ্যাঁ, অনেকেই প্রপোজ করছে যে তারা এটা করে দিবে সেটা করে দিবে। আসলে ডাকসুর আমি বললাম বাজেট এটা, তাহলে টাকাটা তারা কোথায় পাচ্ছে? আপনারা অনেক ছাত্র সংগঠনের কাছে বা যারা ইলেকশন করছে তারা যে ইনভেস্ট করছে, কারো কাছে জিজ্ঞাসা করতে পারেন যে তারা আসলে ফিনান্স কোথায় পাচ্ছে।
এটা ট্রু। কয়জন ছাত্র নেতার আসলে নিজস্ব ইনকাম রয়েছে। সো আমি নিজে এডটেকে বহুদিন কাজ করছি, প্রায় 5-6 বছর নিজেরই এডটেক প্রতিষ্ঠান রয়েছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার কাছে যে স্কিল সেট আছে ওটা দিয়েও আসলে যুদ্ধ করা যায়। এই জন্য আমি বলেছি যে আমি যেহেতু অ্যাডভান্স লেভেলে ইংরেজি পড়াই, যেটা জিআরই, আইএলস বা ইত্যাদিতে রাইটিং যে পার্ট রয়েছে ওটা আমি অনেকদিন ধরে পড়াই। তো আমি বলেছি যে ভিপি কাজের পাশাপাশি, স্টুডেন্ট অটোনমির পাশাপাশি আমার নিজের কাছে যে স্কিলটা রয়েছে আমি এটাও ডেডিকেটেডলি দিতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলেছি যে শুধু ইস্তেহার নয়, আমার কাছে অলরেডি জিনিসটা আছে, সো আমি এটা তো দিতে পারি। শামীম, আপনার কাছে আবারও ফিরবো। খালিদের কাছে একটু যেতে চাই যে উনি যেটি বললো যে আসলে প্যানেল তৈরি করাটা আসলে কতটুকু যৌক্তিক। আপনি নিজেও বলেছেন যে আপনি সংগঠনের বাইরে না, কিন্তু নিজে একটি স্বাধীন বাংলা ছাত্র সংসদ খুলে এরপরে আবার একটি স্বতন্ত্র প্যানেলে আসতে হলো আপনাকে। এই যে প্যানেল করলেন আসলে, আমি যদি শামীমের প্রশ্নই আপনাকে করি যে প্যানেল করাটা আসলে জরুরি ছিল কিনা, বা অন্যরা প্যানেল করে কেন রাজনীতি করছে? প্যানেল হচ্ছে আসলে এটা অনেকটাই এটা কি বলা যায়, একটা আনুষ্ঠানিকতা বা এটা গুরুত্বপূর্ণ কিছু না। এখানে যেটা হয় যে একসাথে কাজ করতে হবে, যেহেতু আমাদের এখানে 40,000 শিক্ষার্থী, আমার বিশাল বড় একটা এরিয়া, এটাকে আপনার যদি এটা পুরোটাকে আপনার যদি কাভার করতে হয়, আপনার কিছু না কিছু আপনি প্যানেল না করেন লোক থাকা লাগবে। হ্যাঁ, তা আমরা হচ্ছে প্যানেলটা যে জন্য করেছি সেটা হচ্ছে যে ধরেন প্যানেল করার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেহেতু আমাদের এখানে মিডিয়াগুলো যে আচরণ করে তারা সাধারণত প্যানেল না দেখলে আচরণ করতে চায় না, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ফলে প্যানেলের দিকে সবাই ঝুঁকে। তো প্যানেলটার জন্য আমি যে জন্য প্যানেলটা করেছি যে আমাদের যেহেতু এত বিশাল বড় একটা এরিয়ায় পৌঁছাতে হবে, পৌঁছানোর জন্য আমাদের লোকবল দরকার, যেটা হয়তো আমি এভাবে স্টুডেন্টরা এখানে যেহেতু এবার একটা সম্ভাবনা ছিল প্রচুর পরিমাণ প্রার্থী দাঁড়াবে, স্বতন্ত্র প্রার্থী দাঁড়াবে এবং দাঁড়িয়েছেও, ফলশ্রুতিতে নিজেদের মতো করে কিছু লোকজনকে নিয়ে কাজ করার জন্য প্যানেলটা করা। তো প্যানেলটা যে কথা শামীম বলেছে, প্যানেল খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বাট প্যানেলটা হয়ে উঠেছে এখন ডাকসুর মূল একটা জিনিস, যেটা হচ্ছে করে বিভিন্ন সংগঠন বা দলগুলো থেকে যে জিনিসটা করে। তো এবার দেখলাম যেহেতু এবার একটু সুর পাল্টে গেছে রাজনীতি, যেহেতু অন্যদিকে ভাবা বয়েছে, এই জন্য অনেকেই ইনক্লুসিভ প্যানেলের কথা বলেছেন, বিভিন্ন দোকানপাট থেকে নিজেদের লোকজন এনে ইনক্লুসিভ প্যানেল করেছেন অনেকে। তো এটা আসলে প্রত্যেকে বুঝে আসলে ইনক্লুসিভ প্যানেল না, ওটা দলীয় প্যানেলই। তবে আমরা আমাদের প্যানেলে যেটা করেছি, আপনি যদি প্যানেলকে বিশ্লেষণ করেন দেখবেন যে এখানে একাধিক সংগঠনের লোকজন আছে, কিংবা একদমই কোনো সংগঠনের সাথেই নাই এরকম লোকজনও আছে, একদমই স্বতন্ত্র প্যানেল যেটাকে বলে ওইভাবে করেছি। আমরা দেখেছি যে আসলে কোন কোন শিক্ষার্থীদের জন্য আগ থেকে কাজ করে আসছে, তাদের অবদান আছে, তাদেরকে নিয়ে কাজ করলে আমরা মুভ করলে যাতে শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পাবো সেই জায়গাটা থেকে। তবে আমি যদি ব্যক্তিগত কথা বলি, আমি যদি শামীমের জন্য একেবারে শামীমের মতো করে যদি একেবারে আমি স্বতন্ত্রই দাঁড়াতাম, আমার জন্য খুবই উপকার হতো। মানে আমি প্যানেলের যে প্যারা নিচ্ছি ওটা আমি শামীমের সাথে আলোচনা করেছি, মানে এই প্যারা আমি নিজের প্রচারণা ঠিক মতো করতে পারছি না। তো ফলে আমি যদি একা দাঁড়াতাম আমি খুব ভালোভাবেই পারতাম। বাকি এখানে ট্রেডিশন যেটা আছে সে অনুযায়ী আসলে একটু করেছিলাম, কিন্তু আমি মনে করি যে শুধু একক ব্যক্তি হিসাবে শিক্ষার্থীদের কাছে যদি যাই তারাও গ্রহণ করবে, কারণ হচ্ছে আমি শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি। আপনি যদি সময় দেন তাহলে হয়তো বলতে পারবো যে কাজগুলো কী করেছি, কিংবা হয়তো আপনি পরবর্তী প্রশ্ন আসবেন তখন আমি বলবো। তো এখানে যে কথাটা বারবার কথা আসছে আমাদের, শামীম বারবার বলে স্টুডেন্টস অটোনমি, যে শিক্ষার্থীদের স্বায়ত্তশাসন, সেই জায়গাতে আমি বলবো শামীম কথায় আবার সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর উপর উঠিয়ে দেয়। তো আমি বলবো যে পুরো দায়টা রাজনৈতিক সংগঠনগুলোর না, আসলে এখানে আমাদের দায়টা একটা জাতীয় দায়ও আছে, পুরো আমাদের যে প্রশাসন তারও দায় আছে। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বলা হয় আর কি, বা লেখা আছে কাগজে, কিন্তু বাস্তবে দেখেন এখানকার ভিসি নিয়োগ হয় রাজনৈতিক চিন্তা বিবেচনায়, আপনার এখানে প্রত্যেকটা শিক্ষক নিয়োগ হয় সেখানে রাজনৈতিক বিবেচনায়। আবার ধরেন যে এখানে যে সমস্যার সিট সংকট, এটা তো রাজনৈতিক পক্ষগুলোর কিছু করার নেই। আমি একটু সংক্ষেপে বলি, মানে সিট সংকটটা তো কাটানোর ক্ষমতা আমাদের রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলোর নাই, এটা সম্পূর্ণ প্রশাসনের হাতে, তারা কিন্তু সিট সংকট রেখে দিচ্ছে রাজনীতি করার জন্য। এবার আমাদের যে ধরেন যে রেজিস্টার বিল্ডিংয়ের যে সমস্যাটা, ওটাও দেখবেন যে এটা কোনো সমস্যা কার, এটা সমস্যা প্রশাসনের, প্রশাসন নিজ ইচ্ছা এটা রেখে দিচ্ছে, কারণ হচ্ছে এটা করতে গেলে প্রশাসনও তো রাজনৈতিক বিবেচনায়। এই জন্যই আমরা যখন আমি ডাকসুর আন্দোলন শুরু করি তার আগে আমি একটা 3 দফা দিয়েছিলাম। এর ভিতরে আমার প্রথম দফাই ছিল আমার শিক্ষক কর্মচারীর রাজনীতি যেটা আছে ক্যাম্পাসে এটা বিলুপ্ত করতে হবে, কারণ শিক্ষক এবং কর্মচারী রাজনীতিটাই মূল সমস্যা এখানে। তারা আমাদের শিক্ষক কর্মচারী রাজনীতির কোনো ইনপুট আমাদের রাজনীতিতে নাই, কোনো ধরনের রাজনীতিতে, জাতীয় রাজনীতির কোনো ইনপুট নাই, পুরোটাই একটা হচ্ছে আমাদের পুরো ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্টটাকে এটাকে একটা পলিটিসাইজ করার জন্য এটা করা হচ্ছে। সুতরাং সবার আগে যেটা করা দরকার, ইউনিভার্সিটির যে শিক্ষক সমিতি এবং হচ্ছে যে কর্মচারী সমিতির রাজনীতি এটাকে বিলুপ্ত করলে আমার মনে হয় যে আমরা নতুন ধারার একটা রাজনীতি বা ক্যাম্পাস, এটা আমি একটু যেহেতু সময় কম পরবর্তীতে বলবো ইনশাল্লাহ। ঠিক আছে। খালিদ যেমনটি বলছিল যে শামীমের কাছে আরেকবারও ফিরতে চাই, আপনিও যেরকম বলছিলেন যে আসলে রাজনীতিকরণ ক্যাম্পাসে, সেই বিষয়টি থেকে বেরিয়ে আসতে আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমি আদর্শিক লড়াই হয়তো করবো না, একাডেমিক লড়াই করবো, সেটি যদি একটু বলতেন আসলে যে কিভাবে সেটিকে আপনি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চান। আমি যেটা বলেছি যে আমি কিন্তু আমার আর খালিদ ভাইয়ের পয়েন্ট কাছাকাছি, কারণ হচ্ছে যে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে প্রত্যেকের উদ্দেশ্য কাছাকাছি, কিন্তু হয়তো আমি তাদের জিনিসটা ভিভিড করে তুলতে পারছি, এইটাই হচ্ছে আমার মূল জায়গা। তো আমাদের বাংলাদেশের পুরো সিস্টেমটা একটা সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় যে একাডেমিক ইনস্টিটিউশন থেকে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তরিত হয়েছে। ফলে এটা দেখেন উপজেলা নির্বাচনগুলো যেভাবে হয়, ইউনিয়ন পরিষদের যেভাবে নির্বাচন হয়, যে ডাকসু ইলেকশন এরকম হয়ে গেছে। তো ফলে ঢাকা ইউনিভার্সিটিকে আসলে আমি বলি মাঝে মাঝে যে এখান থেকে ছাত্রদের সরিয়ে নিয়ে
শিক্ষক কর্মচারী এবং এলাকাবাসীদেরকে একটা বর্গা দেওয়া উচিত পার্ক হিসেবে, কারণ হচ্ছে তারা এই সেটেলমেন্টের ভেতর দিয়ে চলে। এখানে স্টুডেন্টগুলো জিম্মি হয়ে আছে, মানে এনজিও প্রজেক্টে যেরকম থাকে না যে আমি এইটা বানিয়েছি এর জন্য এত টাকা আমাকে দাও, স্টুডেন্টগুলো হচ্ছে এরকম। আমি বলেছি যে রাষ্ট্র আমাদের সাথে কিন্তু এক ধরনের বেইনসাফি করছে, বেইমানি করছে। কীরকম দেখেন, আমাদের জমিগুলো তারা দখল করে নিয়েছে। আজকে আমাদের হল বানানোর মতো জায়গা নেই। আমাদের দেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, অনেক বড় বড় প্রজেক্ট হয়েছে। আমাদের 10টা হল করে দিতে সরকারের কিন্তু কোনো অসুবিধা ছিল না। কেন তারা করেছে? কারণ হচ্ছে যে 90-এর পর থেকে যখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিকশিত হয়েছে, আমাদের যাদের তথাকথিত এলিট। আরও একটা কথা বলি যে আমাদের বিশ্ববিদ্যালয় কিন্তু বারবার বলে যে পাবলিক ট্যাক্সেশনে চলে। আপনি দেখেন বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা কোথা থেকে আসে? রেমিটেন্স থেকে, যাদের ছেলেমেয়েরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, তাই না? গার্মেন্টস শ্রমিক যে নিজে পড়তে পারে না এই বিশ্ববিদ্যালয়ে, তাদের টাকা দিয়ে এই বিশ্ববিদ্যালয় চলছে। এবং সেই ছেলে মেয়েদের আজকে কোথায় রাখা হচ্ছে? তারা আন্দোলন করে রাষ্ট্রের জন্য। তারা বারবার বলে 52 এনেছি, 71 এনেছি। এডুকেশনের জন্য কি নিয়ে আসছে? এটা তো নাগরিক দায়িত্ব, এটা আপনি হলেও করতেন। হ্যাঁ, আমরা সেটা পালন করেছি। তো আমাদের বিনিময়ে কি দিয়েছে তারা? বিনিময়ে দিয়েছে এই যে আমরা 300 জন এক রুমে থাকতো। আপনি দেখবেন ইনডোরে, আমি কোনো সাংবাদিককে দেখি না এটা নিয়ে একটা প্রতিবেদন করতে। আপনি এখনও গিয়ে ঢাকা ভার্সিটির ডাল দেখে আসেন, চেক করে আসেন, খাবারগুলোর কী অবস্থা, ক্যান্টিনের ভেতর দুর্গন্ধ। মানে পুরো জিনিসটা একটা সেটেলমেন্টের অংশ হয়ে গেছে। যখনই যে ক্ষমতা আসে, আমাদের সিনেট মেম্বার হতে গেলে সেই অনেকেই অবসর থেকে তাদেরকে ডেকে এনে মেম্বারশিপ দেওয়া হয়েছে। ফলে আমরা জাস্ট মনে হয় এখানে জাস্ট একটা কাইন্ড অফ ওই যে এনজিও প্রজেক্টের সেই গরুর মতো যেটা দেখায় আমাদেরকে পুরো সেটেলমেন্টটা চলছে। এই জন্য আমরা বলছি যে স্টুডেন্টের একটা ভয়েস রেজ করার জায়গা দিতে হবে। আমি শুধু পলিটিক্যাল পার্টিগুলোকে বলছি এরকম না, এই পলিটিক্যাল সেটেলমেন্ট থেকে পলিটিক্যাল ইনস্টিটিউশনে রূপান্তর করতে হবে। একটা গণতন্ত্র ফেল করে কখন? যখন ইনস্টিটিউশন থাকে না। আপনি দেখেন এখানে সংবিধানের দিকে তাকান, আপনারা জুডিশিয়ারিতে তাকান, সেখানেও নিয়োগ কিন্তু রাজনৈতিকভাবে হয়। তো যেখানে একজন জাস্টিস নিয়োগ রাজনৈতিকভাবে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ রাজনৈতিকভাবে হচ্ছে, তাহলে বিশ্ববিদ্যালয়ে দেখেন আগে সিট পাইতে গেলে আপনাকে বলতো যে আপনি কোন ভাইয়ের গ্রুপ করেন। কারণ হচ্ছে ওই টিচার ওই নীল দল বলেন, সাদা দল বলেন, সেই দল তো বসে আছে আমার প্রভোস্ট হিসেবে। তো স্টুডেন্ট, আমি সাধারণ স্টুডেন্ট গেলে আমাকে সিট দেবে না আমি যদি ওই দলের কর্মী না হয়। এই জন্য কিন্তু আমাদের হল তৈরি করা হয় নাই। কারণ আপনার সাপ্লাই এবং ডিমান্ডের ভেতরে যদি সামঞ্জস্যতা থাকে তাহলে কেউ রাজনীতি করবেন। আপনি বইটা দেখেন, কেউ রাজনীতি করছে না, তার এই মাথা ব্যথা নাই। একটা ছেলেকে খাবারের জন্য আন্দোলন করা লাগছে এবং সংগ্রাম করা লাগছে, একটা দলের জন্য 12 ঘন্টা প্রোগ্রাম করে এসে তাকে রুমে ঘুমাতে দেওয়া হচ্ছে, এবং সেই রুমে যেখানে 4 জন থাকার কথা সেখানে 16 জন 50 জন এরকম থাকছে। তার মানে রাষ্ট্র আমাদের সাথে এই বেইনসাফিটা করছে, এবং এটার পেছনে সবচেয়ে বড় কাজ করছে পলিটিক্যাল সেটেলমেন্ট। ঢাকা ইউনিভার্সিটি আপনি দেখবেন 70-এর আগে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির একটা মর্যাদা ছিল, এটা ট্রু। আপনি অ্যাসেসমেন্ট করবেন যে সেই সময় যারা গ্রাজুয়েট স্টুডেন্ট বেরিয়েছে তাদের লেভেল দেখেন। আর এখনকার আমাদের ছেলে মেয়েদের খাবার নিয়ে যদি আন্দোলন করতে হয়, একটা ছেলে যে সকালে সবচেয়ে বাজে খাবার খেয়ে এসেছে, আপনি তার কাছ থেকে বুদ্ধিভিত্তিক আউটপুট আশা করেন, পলিসি মেকিং, আর বারবার চিল্লায় যে আমাদের ইউনিভার্সিটিগুলো পিছিয়ে যাচ্ছে। খালিদ, আপনি কিছুক্ষণ আগে বেশ কিছু বিষয় আপনি সামনে তুলে ধরতে চেয়েছিলেন, সেই বিষয়গুলো যদি একটু তুলে ধরতে। ওই কথাগুলো বারবার বলছি, তো আসলে এগুলো আমাদের কমন সমস্যা। ওই সমস্যাই দেখি আমরা, কখনো সমাধান হয় না। এই জন্য মানে আমাদের ভিতরে একটা জেদও কাজ করে, কেন পরিবর্তনটা হচ্ছে না। তো আসলে যে কথাটা, আমি পূর্বের কথাটায় ফিরে যাই। এই যে ধরেন আমাদের স্টুডেন্টদের জন্য যে সমস্যাগুলো আমাদের বারবার ফেস করতে হচ্ছে, কিন্তু সমস্যাতে সমাধান হচ্ছে না। এর কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জায়গা যেগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু স্টুডেন্ট প্রতিনিধি সবসময় থাকে না। আমাদেরকে ডাকসু যদি হয় তখন হচ্ছে 5 জনকে সিনেটে নেয়, কিন্তু ডাকসু তো সবসময় থাকছে না, ডাকসু হচ্ছে না ঠিকঠাক মতো। আবার সিন্ডিকেটও হচ্ছে সর্বোচ্চ নীতি নির্ধারণী জায়গায়, সেই জায়গায় শিক্ষার্থীদের কোনো আপনার প্রতিনিধিত্ব নাই। তো এই যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বহীন জায়গায় থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা অবশ্যই পলিটিক্যাল সিদ্ধান্ত হবে। সেই পলিটিক্যালটা কোন ধরনের? অর্থাৎ এখানে ইউনিভার্সিটির প্রশাসন তাদের নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নেবে, তারা রাজনৈতিক চিন্তায় সিদ্ধান্তগুলো নেবে, শিক্ষার্থীদের চিন্তা নেবে না। এখানে আবার আরেকটা প্রশ্ন আসে যে আপনি এখন শিক্ষার্থীদের প্রতিনিধি যে সেখানে নেবেন, তারাও যে রাজনৈতিক হবে না, এটা কীভাবে এনশিওর করবেন? তো এখানে আসলে একটা সহজ সমাধান আমার কাছে আছে, সেটা হচ্ছে প্রথমত বলি যে শিক্ষার্থীদের প্রতিনিধি আনতে হলে কী করতে হবে? আমাদের 73 যে অধ্যাদেশটা আছে সেটাকে সংস্কার করে সেখানে শিক্ষার্থীদের অটোনমি ফিরিয়ে আনতে হবে। আরেকটা তো দেখেন, আমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু সিআর নির্বাচিত হয়। হ্যাঁ, তো সিআর নির্বাচনটা কিন্তু এখন যদিও এটার ভিতরে পলিটিক্স ঢুকেছে, বাকি এটা মোটামুটি এখন এই লেভেলে আছে যে অত পলিটিক্স হয় না। তা ইউনিভার্সিটির যে ডাকসুটা কি, ধরেন যে প্রত্যেক ইউনিভার্সিটির ডাকসুটা হচ্ছে, একটা হচ্ছে ক্লাসের সিআর নির্বাচন রিপ্রেজেন্টেটিভ, আর ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভ। খুবই একটা সিম্পল একটা জিনিস। এখানে এত বড় আয়োজন করার কোনো দরকার ছিল না, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার কোনো বিলানোর প্রয়োজন ছিল না। আমরা যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা তো ডাকসু নিয়ে দীর্ঘ আন্দোলন করেছি গত 10-11 মাস। তো সেই সময় পরবর্তীতে আমাদের আন্দোলনের
তোড়ে প্রশাসন বারবার আমাদের সাথে বসেছে। তো সেই জায়গায় যখন বসেছে আমরা বারবার কথাগুলো বলছিলাম যে নির্বাচনের যে হবে, এই যে ক্যাম্পেইন যেটা হবে, সেই ক্যাম্পেইনটা যেন আগের মতো না হয়। ক্যাম্পেইনটা হবে সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাধীন। তারা প্রজেকশন মিটিংয়ের আয়োজন করবে, তারা প্রেসিডেন্সিয়াল বিতর্কের আয়োজন করবে, সেখানে প্রার্থীরা গিয়ে বিতর্ক করবে বা প্রার্থীরা নিজেদেরকে তুলে ধরবে। প্রজেকশন মিটিংগুলো তাদের নিজস্ব আয়োজন হবে। অর্থাৎ আমরা বলেছি যে এই যে নির্বাচনের খরচটাকে সর্বোচ্চ নিম্নে যত পারলেন বিনা খরচে যদি নির্বাচন করা যায়, এই ধরনের কোনো নির্বাচন আয়োজন করতে, তাহলে সেই যে পলিটিক্যাল যে নির্বাচন থেকে বের হয়ে ডাকসুটা আমাদের একটা ওই যে একাডেমিক নির্বাচনে পরিণত হবে। সেই জন্য আমাদের যে কাজগুলো করা দরকার, আমাদের প্রশাসন বারবার কথা শুনেছেন কিন্তু কোনো সময় আমাদের সংস্কারগুলো তারা করেননি। এখন সেই জায়গাটা থেকে আমি বলবো যে আজকেও আমি ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা বলেছিলাম যে আমাদের শিক্ষার্থীরা আসলে বর্তমানে কী চাচ্ছেন। তারা আমাদের যে রাজনৈতিক পক্ষগুলো, প্রতিপক্ষ, তারা এই পক্ষগুলোর নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের যে জায়গাটা, সেই জায়গাটার প্রতি বিরক্ত হয়ে তারা এখান থেকে বের হতে চাচ্ছেন। ফলশ্রুতিতে আপনাকে যদি আমরা বারবার বলেছি 5ই আগস্টের পরে যে নতুন ফরম্যাটের একটা রাজনীতি আনা দরকার বা রাজনীতির রিফরমেশন দরকার, সেটাও তারা কেউ করতে পারে না, রাজনৈতিক সংগঠনগুলো। ফলশ্রুতিতে এখন কী করা দরকার, এখন শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী বর্তমানে যে ডাকসুটা সামনে আসছে, অন্তত এই ডাকসুটাও পিছনের ট্রেডিশনকে ব্রেক করা উচিত। বারবার বলা হয় যে ডাকসুতে কখনো স্বতন্ত্র প্রার্থীরা জিতে না, এটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো খুব প্রচার করছে। তা আমরা এবার শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি নতুন কিছু চান, পরিবর্তনটা চান, আপনাদের ট্রেডিশনটা ভাঙতে হবে। স্বতন্ত্ররাও যে জিতে আসতে পারে সেটা আপনাদের দেখিয়ে দিন। আবার আপনার কাছে ফিরবো খালিদ, এবার আমি শামীমের কাছে আবারও ফিরতে চাই। এই যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেমন চ্যালেঞ্জ ফিল করছেন? কারণ আমরা দেখছি যে শুরুতে শুনেছিলাম যে হয়তো বা একজন প্রার্থী বলেছিল সে 300 টাকা খরচ করেছে, এরপর আর খরচ করবে না। আপনাদের যারা স্বতন্ত্র, বেশিরভাগ প্রার্থীর ক্ষেত্রে এরকম, তারা আসলে একেবারেই সাধারণ শিক্ষার্থী থেকে উঠে এসেছেন, আপনাদের সেরকম পুঁজি নেই। সেই জায়গাটা থেকে আসলে কীরকম চ্যালেঞ্জ ফিল করছেন বা শিক্ষার্থীরা কেমন সাড়া দিচ্ছে আপনাদের? না, আপনি এই জিনিসটা বুঝতে পারবেন আমাকে দেখে অন্তত। আমি তো একজন কমন স্টুডেন্ট থেকে, ক্লাসরুম থেকে সেই এই যে নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছি, ফলে আমরা কিন্তু মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি। তার মানে হচ্ছে যে এই ডিমান্ডটা ক্রিয়েট হয়েছে। সো লিডারশিপ তো আসলে ড্রাইভারের মতো না যে আপনাকে টেনে নিয়ে চলে যাবে। একটা ডিমান্ড ক্রিয়েট হয়, তখন একটা অর্ডিনারি ম্যানও এক্সট্রা অর্ডিনারি হয়ে যায়। সো এক্সট্রা অর্ডিনারি টাইম এটা আসলে। ফলে আমাদের 24-এর অভ্যুত্থানের পর এটা আমরা বুঝতে পেরেছি। আমরা যখনই কোনো আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমাদের কোনো দাবি তুলেছি, আমাদের উপর প্রথম হামলা কারা করেছে? ক্ষমতাসীন ছাত্র সংগঠনগুলো করেছে। তার মানে তারা একটা প্রক্সি অর্গানাইজেশন হিসেবে কাজ করে। আর আমরা তো বারবারই স্টুডেন্ট পলিটিক্স বুঝি, মানে অনেকেই শুধুমাত্র পলিটিক্স বলতে পলিটিক্যাল পার্টির অ্যাফিলিয়েশন বোঝায়। স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে স্টুডেন্টের উপরে যে আইনগুলো করা হবে সেখানে সে কথা বলছে কিনা, সে ডায়ালগে আছে কিনা। তো তারা যে ফ্রেমটা করছে, মানে আমাকে কোনো পার্টি সাবস্ক্রিপশন না করলে আমি পলিটিক্স করি না, মানে উই আর ডুইং পলিটিক্স, স্টুডেন্ট পলিটিক্স, এটাই ট্রু পলিটিক্স। তো স্বতন্ত্র হিসেবে চ্যালেঞ্জ ফেস করার আসলে তেমন কিছু নাই। আমি স্টুডেন্টের কাছে বারবার বলি, তারা যদি মনে করে না তাদের এই যে সিস্টেমের ভেতর দিয়ে যেটা হচ্ছে আর কি, নানা ধরনের এই খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদির মধ্যে তারা যদি নিকৃষ্ট ব্যক্তিকে ভোট দিয়ে পাশ করে নিয়ে আসে, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু আমাদের যে আমরা একটা প্রপোজিশন দাঁড় করিয়েছি। আমি বারবার বলেছি যে আপনার আমাকে পছন্দ না হতে পারে, সেক্ষেত্রে আপনি খালিদ ভাইরে ভোট দেন, কিন্তু তাতে আমাদের কী হবে, স্টুডেন্টের ভয়েসটা ক্রিয়েট হবে। কারণ অলরেডি পলিটিক্যাল সেটেলমেন্টের অংশ যারা, তারা অলরেডি পাওয়ারফুল। তারা একটা ফোন দিলে, একটা মিছিল দিলে দেখবেন লাখ লাখ লোক চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। ইভেন আমাদের ছেলে মেয়েদের বাইরে থেকে লোক নিয়ে এসে পেটানোর ইতিহাস আছে, তাই না? এর আগেও হয়েছে, 2002 সালেও হয়েছে, রিসেন্টলি তো একদম আমরা চোখেই দেখলাম। তো তারা বাইরে থেকে লোক আনতে পারে, কিন্তু আমাদের স্টুডেন্টের কে আছে? ধরেন এই পার্টিগুলোর বাইরে যে স্টুডেন্টগুলো আছে, আমরা যেটাকে পলিটিক্যাল ডমিনেন্স বলি, এর বাইরে যারা আছে চিন্তা করে, তাদের জন্য কোনো প্রতিনিধি থাকবে না। এই জন্য ডাকসু নির্মাণ করা হয়েছিল, ডাকসু গঠন করা হয়েছিল। ফলে আপনারা যেটা অ্যাবনর্মাল সেটাকে নর্মাল বানানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এবার যেটা চেষ্টা করেছি 24-এর পরে অন্তত এই এক্সাম্পল সেট করার চেষ্টা করছি যে ওয়ান ম্যান দাঁড়ালে সব পার্টি দেখবেন, অন্তত আমার ক্ষেত্রে দেখবেন যে সব পার্টি একসাথে আমাকে অ্যাটাক দেয়। তার মানে আমরা একজন দাঁড়িয়েছি তাই তাদের কাছে থ্রেট মনে হচ্ছে। আই মিন দিস ইজ এ কাইন্ড অফ রিফরমেশন। এবং আমি সেটাই বলেছি যে আপনি আমাকে স্বতন্ত্র হিসেবে পছন্দ না করতে পারেন, বাট সিলেক্ট এনিওয়ান যার এই গার্সটা আছে যে স্টুডেন্টের রিপ্রেজেন্টেটিভ ভয়েসটা তৈরি করতে পারবে। ফলে আমরা আসলে ওই দুই দিকে আসলে অর্থের বাণিজ্য এবং একদিকে হচ্ছে ইডিওলজি, স্টুডেন্টরা সিলেক্ট করবে যে তারা কোন দিকে যাবে, বিকজ আপনি যাকে সিলেক্ট করবেন ইউ হ্যাভ টু সাফার ইট। আমাদের তো প্রপোজিশন দেওয়া ছাড়া কিছু নাই। আপনার আমার প্রপোজিশন ভালো লাগলে সিলেক্ট মি। আমাদের পয়েন্ট হচ্ছে এই জায়গায়, আমি তো ডাকসুর ভিপি না হলে আমাদের আসলে কি হবে? আমার প্রপোজিশনগুলো অনেক অলরেডি ভিপিরা যারা পলিটিক্যাল ইয়াতে আছে দেখবেন আমি যেটা বলছি সেটা তারা রিক্রিয়েট করার চেষ্টা করছে। আই মিন আমাদের ডিসকোর্স কিন্তু অলরেডি উইন করছে, আমাদের স্বতন্ত্র ডিসকোর্স অলরেডি উইন করছে। আমি ভাইয়ের কথা বলছিলাম যে ভাই প্যানেল না করলে আরও ভালো করতো, কারণ হচ্ছে প্যানেলে আসলে ওই স্ট্র্যাটেজিক্যাল সবার কাছে রিচ করা। তো আমাদের ছেলেমেয়েরা মনে করে যে তাদের আসলে রুমে রুমে না গেলে তারা ভোটটা দিতে পারবে না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কাছে আমি মনে করি, তাদের কাছে আমি এক্সপেক্ট করি না। তারা অবশ্যই খোঁজ নেবে যে ব্যক্তিটা তাদের প্রতিনিধি হচ্ছে তার সম্পর্কে তারাও খোঁজ নেবে যে তার ইডিওলজি আমি সাবস্ক্রিপশন করি কিনা। সো আমাদের যদি দুই দিক দিয়ে পরিবর্তন না হয়, মানে ভোটারের দিক থেকে এবং প্রার্থীর দিক থেকে, তাহলে আসলে সাবস্টেন্সিয়াল চেঞ্জ আসবে না। আমরা শুধুমাত্র সমস্ত দায় ওই যে এর আগে আমি বলেছি যে নুরু ভাই যখন ভিপি হয়েছিল সবাই শুধু বলতো যে সে তো কিছু করতে পারে না, কোথায়? ফেসবুক অরিয়ার। তো নুরু ভাই যখন ক্যাম্পাসে মার খাচ্ছে, যারা তাকে ভোট দিয়েছিল তারা প্রোটেক্ট করতে গিয়েছিল,
যায় না, তার মানে আপনি তার উপর দায় দিয়ে বসে আছেন। তো এরকম আমি বলছি যে আমরা যদি আমাদের জায়গাটা ক্রিয়েট করতে চাই, আমাদের একসাথে ওয়ার্কআউট করতে হবে। এবং এটাও বলেছি যে আমাদের একটা একাডেমিক পলিটিক্সের গ্রাউন্ড দরকার। কারণ হচ্ছে যে ঢাবিতে যখনই কোনো লড়াই হয়, এখনই দেখবেন টকশোতে একজন স্বতন্ত্রকে দাওয়াত দিচ্ছেন আর দুইজন পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের, তারা দুইজন মারামারি করতে গিয়ে স্বতন্ত্র ভাবে যে আমি আসলে বলবো কি, কারণ তার গ্রাউন্ডটা তো আলাদা, সে ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করছে আর তারা তাদের আদর্শ নিয়ে চিন্তা করছে। ফলে আমরা বলেছি আমরা এমন একটা ডাকসু ক্রিয়েট করতে চাই অক্সফোর্ড ইউনিয়নের মতো। অলরেডি আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলে আমাদের ঢাবি হলেই যথেষ্ট, যেটা ঢাবিতে আগে ছিল, যেখানে আমরা এই যে ডিবেটটা চালু আছে এটা করব, ভায়োলেন্স করব না। কারণ আপনি দেখেন ৭১-এর পরে ঢাকা ভার্সিটির ইতিহাস দেখেন একদম ৯০ পর্যন্ত কতজন লোক যে ঠিক নিহত হয়েছে এটার কোনো অ্যাসেসমেন্টই পাওয়া যায় না, তাই না? আপনি জাসদের উত্থান পতন দেখবেন, লাল সন্ত্রাস একেবারে ক্যাম্পাস ডুবাইয়া দিছে। তারপর ৯০-এর পর থেকে দেখেন প্রতি আন্দোলনে কিছু না কিছু হইলে একজন নিহত হয়েছে, মানে এই ছেলেমেয়েগুলোর জীবনের কোনো দাম নাই। এই যে জাসদের প্রসঙ্গ যে নিয়ে এসেছেন, জাসদ ছাত্রলীগের একটা অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বিরুদ্ধে উঠছে, যেহেতু আপনি এই বিষয় নিয়ে আলোচনা করলে আমি একটু আসলে পরিষ্কার হতে চাই যে অভিযোগগুলো ফেসবুকে আমরা দেখছি কিছু ছবি দেখে করা হচ্ছে। আপনি যেভাবে নিজেকে নন পলিটিক্যাল ভাবে শিক্ষার্থীদের সামনে হাজির করেছিলেন, তো সেখানের এই বিষয়টি সামনে আসা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন, বা এটা কি কোনো ষড়যন্ত্র কিনা, বা আপনার কি মনে হয়? ষড়যন্ত্র আমি আর মূল বিষয়টা বলি, আসলে এখানে খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কারণ হচ্ছে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন কিন্তু তখন দুইটা ছিল, একটা হচ্ছে ছাত্রদল, একটা ছাত্রলীগ। সো আমি যদি ক্ষমতার রাজনীতি করতাম তাহলে আমাকে মেইন স্ট্রিম ছাত্রলীগ করতাম। ওখানে যে সংগঠন আছে এটা হচ্ছে বিসিএল। জাসদের কিন্তু তিনটা অংশ, একটা জেএসডি, জাসদ ছাত্রলীগ, একটা হচ্ছে বিসিএল, যেটা ৭২-এ বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানে করে তারপর ভাগ হয়ে গেছিলো। ফলে আমার আসলে ইচ্ছে ছিল আমি যখন জাসদের উত্থান পতন বইটা পড়েছি আমি সিরাজুল আলম খানের সাথে দেখা করতে যাব। তো আমি দেখা করতে যাওয়ার জন্য একটা থ্রু আমার দরকার ছিল। বিসিএল কিন্তু মানে ১৪ দলের ভেতরে ছিল না, মানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তারা কিন্তু ভূমিকা রেখেছে। ফলেই হচ্ছে যে আমি তাদের সাথে যোগাযোগ করি যে ভাই আমাকে একটু নিয়ে যান। তো ওনাদের তো লোক দুইজন, সেই আমি যখন ফার্স্ট ইয়ারে আছি সেখানেও দুইজন ছিল, এখনও দুইজন আছে এবং তারা ইলেকশনও করছে। ফলে আমাকে একদিন অনুষ্ঠানে বলছে যে তুমি এখানে একটু দাঁড়ায় থাকো, যেটা হয়। তো আমি তাদের সাথে যেহেতু যাই, সিরাজুল আলম খানের সাথে দেখা করতে, আসম আব্দুর রব্বাহের সাথে আমার দেখা হয়েছে। সো একটা অনুষ্ঠানে আমি দাঁড়িয়ে আছি, ওই ব্যানারটা এখন ভাইরাল হয়েছে। ফলে এটাকে আমি যদি ওই পার্টির যদি মেম্বারই না হই, সাবস্ক্রিপশন না করি, তত সময় তো আমি আসলে কর্মী না। ফলে আমি যদি কর্মী হতাম অন্তত মেইন স্ট্রিম কোনো পলিটিক্যাল পার্টি, এখন আমাকে দেখে তো বোঝাই যায় যে মেইন স্ট্রিম পার্টির কোনো একটা ভালো পদে থাকতাম। ফলে আসলে এই অভিযোগ আমি মনে করি যে এটা ওই ফ্রেমিং করা হয়েছে এক ধরনের। তারা জানে, আমার যারা বন্ধু বান্ধব আছে তারা জানে যে আমি সিরাজুল আলম খানের সাথে দেখা করেছি, আমার ছবিও দেওয়া আছে। সো কারোর সাথে দেখা করা বা তাদের সাথে আড্ডা দেওয়া যদি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন হয়, আমি আসলে এখানে জানি না আসলে কী বলবো। দ্যাটস দ্য কোয়েশ্চেন। শামীম, আবারও আপনার কাছে ফিরবো, এখন একটু খালিদের কাছে যেতে চাই। খালিদ তখনও বলছিলেন এই যে ক্যাম্পাসে শেষ মুহূর্তে এসে আমরা যে এই বিষয়গুলো দেখছি যে সম্প্রতি সময় একটা রিট হলো এবং রিট হয়ে বিভিন্ন প্যানেল থেকে অভিযোগ করা হচ্ছে এটি আসলে ভোট বানচালের ষড়যন্ত্র। আপনারা যারা স্বতন্ত্র, আমরা যেমনটি শুনছি, শামীমের কাছে শুনছি, আপনার কাছে অনেক সাড়া পাচ্ছেন আপনারা, তো এই শেষ সময়ে এসে এরকম একটি ঘটনাকে আপনারা কীভাবে দেখছেন? এটার উত্তর দিতে হলে একটু আমাকে পিছনে যেতে হবে। যখন আমরা আন্দোলন শুরু করি গত নভেম্বরের শেষ দিক থেকে, আমরা জন্য ডাকসুর আন্দোলন, তখন থেকে কিন্তু প্রথম তো এটাকে কেউ মাথায় নেই যে এটা আমরা পারবো, এটাকে আনতে পারবো। পরে যখন আমরা একটু একটু করে আগাচ্ছিলাম, মোটামুটি একটা পাচ্ছিলাম, তখন আমাদেরকে বারবার বলা হতো যে হবে না, আন্দোলন করে লাভ নেই। কোনো পক্ষ কিন্তু এটাকে বাধা দিতে চেয়েছে পরোক্ষভাবে, কেউ হচ্ছে সামনে আমাদেরকে অনুৎসাহিত করতে, যেন আমরা না করি। তারপরে যখন আমরা আন্দোলন করতে করতে শেষ পর্যায়ে অনশন করলাম, অনশনের পরে ডাকসুটা চলেও আসলো, তখন তারা, আমি গত রমজানে একবার বলেছিলাম যে একটা আলোচনার আয়োজন করেছিল একটা সংগঠন, যে ডাকসু কেন হচ্ছে না, সংকটটা কি। তো পরে আমি সেখানে বলেছিলাম ডাকসুর সংকটটা হচ্ছে বড় রাজনৈতিক সংগঠনগুলো এখনও মানে অঙ্ক কষে পারছে না, সে আসলে কি জিতবে কি জিতবে না, অঙ্ক কষা শেষ হলে ডাকসুটা হবে। তো যাক, ওদের অঙ্ক কষা শেষ হওয়ার আগেই আমরা ডাকসুটাকে যেমন হোক আন্দোলন করে এনেছি। এখন পরবর্তীতে তারা মাঠেও নামার পর এখন তারা নানানজন আবার অঙ্ক কষা শুরু করেছে, আসলে কি আমরা জিতবো নাকি জিতবো না। তো যারা হয়তো একটু এগিয়ে আছেন, তারা হচ্ছে একরকম, আর যারা হচ্ছে একটু পিছিয়ে আছেন তারা হয়তো নানানভাবে চাচ্ছেন যেন ডাকসুটা না হোক, সেখান থেকে আসলে রিটটা করা। এর ভিতরে আজকে আবার আরেকটা রিট হয়েছে কিন্তু জানেন, জুলিয়াস সিজারের, যে হচ্ছে একদমই আমাদের ছাত্রলীগের পোস্টের ছিল, এবং সে হচ্ছে তার বিরুদ্ধে সে যখন পায়, ভোটার তালিকা তার নাম আসে, আমি আন্দোলনটা করেছিলাম আর কি তার বিরুদ্ধে। তো তার ভোটার কি বলে এটাকে প্রার্থিতা বাতিল করা হয়েছে, সে আজকে আবার রিট করেছে। তো আমাদের এই ডাকসুটা এই যে বাধাপ্রাপ্ত হচ্ছে, এটার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে। অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলো যখন দেখছে যে তাদের সম্ভাবনা কমছে, স্বতন্ত্রদের সম্ভাবনা বাড়ছে,
তখন তারা আবার কিন্তু এখানে বাধা দেওয়ার জন্য একটা পিছনের দিক থেকে একটা ছুরি মারার চেষ্টা করছে। আশা করি এটা সফল হবে না, ইনশাআল্লাহ ছাত্ররা সচেতন আছে। তো আমি আবার এই জায়গাটা একটা কথা বলবো, এই যে আপনার যে ব্যাপারটা যে পলিটিক্যাল সেটেলমেন্ট, এর বিরুদ্ধে লড়াই করতে হলে কিন্তু আপনার বিরাট বড় দম লাগবে। আপনি মনে করেন যে আমাদের এখানে যেহেতু সমস্যাটা জমে আছে, এই সমস্যাটা যখন ঝং লেগে যায় সেই ঝংকে উঠানোর জন্য কিন্তু রাত লাগে, বারবার অনেক দিন ঘষতে হয়, দীর্ঘ সময় লাগে। আমাদের এই যে সমস্যাটা, এই সমস্যাটাকে আপনার যদি সমাধান করতে হয়, এখানে জার্নিটাও আপনার দূর থেকে হতে হবে, অনেক আগ থেকে হতে হবে। এমন নতুন করে আমি এটা শামীমকে ইয়ে করে বলছি না, সেজন্য মন খারাপ না করে, অর্থাৎ হুট করে কেউ এসেই কিন্তু এই জায়গাটা সমস্যাটা সমাধান করা একটু মুশকিল হবে। কিন্তু এখানে কারণ হচ্ছে এখানে যে কোন কোন জায়গায় সমস্যা, এবং আপনি কাজ করতে আপনি যদি শুধু কেবল রেজিস্টার্ড বিল্ডিংয়ে ঢুকেন, আপনি তাহলে বুঝে যাবেন যে দুনিয়াদারি কোন জায়গায়। মানে আপনি সমাধান করতে গেলে দেখবেন যে আপনি শেষ, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। ফলে এই সমস্যাটা সমাধান করার জন্য যে দমটা দরকার, সেটার জন্য আপনার দীর্ঘদিনের অ্যাক্টিভিজম দরকার, কাজ করা দরকার। আমি বলবো যে এই জায়গাটা আমি কাজ করতে পেরেছি। আজকে পলিটিক্যাল পার্টিগুলোর বাইরেও যে কেউ ভালো কাজ করে দেখাতে পারে, যেমন আজকের দিনে আমাদের একটা কথা উঠছে যে আমাদের যে এই যে ট্রান্সপোর্টেশনের সমস্যা, সংকট, আমাদের এখানে বাস নাই, আবার হচ্ছে শিডিউলের সংকট। তো এটার মোকাবেলায় আমি যখন কাজ করতে গেলাম, আমি প্রশাসনকে বললাম যে আপনাদের মৈত্রী হল, বঙ্গমাতা হলের মেয়েরা বারবার শাটল বাস চাচ্ছে, আপনারা দিচ্ছেন না কেন? তারা বললো আমরা তো চেষ্টা করতেছি, হচ্ছে না, তোমরাও চেষ্টা করো। তবে কি আমরা চেষ্টা করতাম, তো আপনারা আচ্ছা ঠিক আছে চেষ্টা করি। তো আমি চেষ্টা করতে যাই, দেখলাম যে আমি নিজে চেষ্টা করে হুট করে আমি একটা বাস পেয়েও গেলাম, যেটা এখন তারা আবার গ্রহণ করতে চাচ্ছে না, নাকি ডাকসুর কারণে সমস্যা, অতটা লেট হয়েছে তাদের জন্য, তারা কাগজপত্র দিতে, মানে এমন একটা অবস্থা। পরিবহন অফিসে গিয়েছিলাম, তারা যা আগে বাসের যে কাগজপত্র করতে হয় সেটাও নাই, সে ব্যবস্থাও নাই, সেটার জন্য আমার আবার লেট হয়েছে। সেই কাগজপত্রগুলো নিয়ে বর্তমানে এটা ইউনিভার্সিটির নামে সেই মালিকানাধীন, কিন্তু এখন তারা আবার গ্রহণ করছে না, দেরি করতেছে। যাক, যে কথাটা আমি বলতে গেছিলাম যে এখানে যে সমস্যাগুলো, এই জঞ্জালগুলো সাফ করতে হলো আপনাকে একটা বিশাল দম হলো একজন হতে হবে যে আগ থেকে কাজ করে এসেছে এই ব্যাপারগুলো। তো আমি বলতে পারি যে আমরা এই প্রমাণটা রেখেছি, আমরা শুধু মুখে বলতেছি না, মুখে মুখে আমরা এখানে গপ্প করছি না, আগ থেকে কাজ করে আসছি দীর্ঘ সময় ধরে। শিক্ষার্থীদের সমাধানগুলো আপনি জানেন যে রেজিস্টার্ড বিল্ডিংয়ের সমস্যার সমাধানের জন্য কাজ করেছি, আমাদের যে মেয়ে শিক্ষার্থীদের অনেকগুলো দাবি দাওয়া নিয়ে কাজ করেছি। এই যে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা একটা আবেদন সৃষ্টি করতে পেরেছি। এই আবেদন সৃষ্টি করার কারণে রাজনৈতিক পক্ষগুলো এখন আবার একটু মানে লড়ে চড়ে বসেছে। আপনি দেখবেন যে তাদের পিছনে বর্তমানে যে পরিমাণ খরচ করা হচ্ছে, আমি আসলে আশা হতো, আমরা রাজনীতিতে ডাকসুতে নেমেছি, এখন আবার আশা হতো হয়ে গেছে এই জন্য যে আমাদের প্রশাসন গতকাল একটা হলে খাওয়াচ্ছিল, ভাইরা খাওয়াচ্ছিল, সেই জায়গায় যে প্রশাসন সরাসরি ধরেছে, কিন্তু আপনারা জানেন কোনো মিডিয়ায় আসে নাই, একটা শোকজ পর্যন্ত করা হয় নাই। এইভাবে কোটি টাকা ছড়ানো হচ্ছে, লাখ টাকা না, কোটি টাকা ছড়ানো হচ্ছে ক্যাম্পাসকে, শুধু আমাদের স্বতন্ত্র প্রার্থীদেরকে ইয়ে করে যেন তারা এখানে জিতে যেতে পারে। এই যে এখানে একটা লেভেল প্লেইং ফিল্ডটা নাই, নষ্ট হয়ে গেছে, ইউনিভার্সিটি প্রশাসন থেকে কিন্তু এটার কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তারা কোনো দলকে, আমরা দেখতে পাচ্ছি সরাসরি, একজন প্রার্থী কেন 10টা-20টা ক্যামেরা নিয়ে ঘুরবে ভাই? এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ডাকসু ইউনিভার্সিটি মানে একজন প্রার্থীর কেন 10টা-20টা ক্যামেরা নিয়ে ঘুরতে হবে? তার কেন প্রত্যেকটা হলে আপনি যেগুলো দেখবেন যে নাজিরা বাজার প্রত্যেকদিন রাত্রে গেলে 100-150-200 লোকে ভরে যায়। এখানে আশপাশে যতগুলো হোটেল আছে প্রত্যেকগুলো রাত্রেবেলা দেখবেন আপনি বসে আছে। গতকাল তো একেবারে আমাদের মল চত্বরে 100 জন না 150 জন সেখানে বসে বসে খাচ্ছে। এই যে ব্যাপারগুলো আজকে আমাদের রাজনীতিটাকে পুরো দূষিত করা হয়েছে, ক্যাম্পাস থেকে দূষিত করা হয়েছে, ডাকসু নির্বাচনটাকেও দূষিত করা হয়েছে। এটাকে বাধাগ্রস্ত করার জন্য বা এই ডাকসুটা যেন লেভেল প্লেইং ফিল্ডে আয়োজন হয়, সেজন্য আমরা প্রশাসনের কাছে নানান প্রস্তাব দিয়েছিলাম সংস্কারে, তারা সেই কাজগুলোও করে নাই। ফলশ্রুতিতে আমরা আসলে একটা শঙ্কায় পড়ে গিয়েছি। যদিও আমি আশান্বিত যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা হচ্ছে সচেতন, তারা হচ্ছে ভোটটা দিবে, বিশ্লেষণ করে দেবে, তারা যে নাম লিখে এনে বা কোন ভাই কী দিয়ে গেছে, কত টাকা দিয়ে গেছে সে অনুযায়ী ভোট দেবে না, বরং তারা হচ্ছে দেখবে আসলে আমাদের কণ্ঠস্বরে কারা কথা বলবে, কারা আমাদের কণ্ঠস্বরে আগ থেকে কথা বলছে। তো সেক্ষেত্রে আমি আবারও শিক্ষার্থীদের কাছে আরেকটা কথা বলবো যে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে আপনার প্রিয় অনেকেই থাকতে পারে, আপনার এলাকার ভাই থাকতে পারে, আপনার ডিপার্টমেন্টের ভাই থাকতে পারে, কিন্তু আপনাকে আপনার স্বার্থটা দেখতে হবে। আসলে কারা আসার পর আপনার স্বার্থে গোড়ে বালি পড়বে সেটা আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে। ফলশ্রুতিতে এমন নেতৃত্বকে আপনি নির্বাচিত করুন যে হচ্ছে সামনে আপনার কণ্ঠস্বর হয়ে কথা বলবে। রাজনৈতিক আধিপত্য বিস্তারের যুদ্ধক্ষেত্র এটাকে বানাবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বানাবে না, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন 2টা পক্ষের ভিতরে বা 3টা পক্ষের ভিতরে ত্রিমুখী সংঘর্ষ চলছে। আমাদের ডাকসুটা হবে কি হবে না এই ব্যাপারে একটা আশঙ্কা তৈরি হচ্ছে। ফলশ্রুতিতে শিক্ষার্থীদের যদি এখনও হুঁশ না হয়, তারা যদি এখনও না বুঝে আসলে কাদেরকে বের করা দরকার, তাহলে আফসোস করা ছাড়া কিছু করার থাকবে না। আমি আবারও আপনার কাছে ফিরবো, শামীমের কাছে আরেকবার যেতে চাই যে এই যে খালিদ যে বিষয়গুলো বললো, আপনিও সেরকম অবস্থা দেখতে পাচ্ছেন কিনা, বা প্রশাসনের কাছে আপনি প্রার্থী হিসেবে এই অভিযোগগুলো কখনো করেছেন কিনা? হ্যাঁ, আপনি দেখবেন যে আমাদের অনলাইনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা ছিল, কিন্তু অনলাইনে অনেকগুলো পেজ থেকে নানাভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের ব্যাপারে। দেখেন, এতগুলো পলিটিক্যাল অর্গান যদি একজন স্বতন্ত্র প্রার্থীকে ব্যাশিং করে বা রেগুলারলি যারাই স্বতন্ত্র আছে তাদেরকে ব্যাশিং করা কেন হচ্ছে? বিকজ তারা এটাকে থ্রেট মনে করছে। থ্রেটটা কারণ ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে সিভিল সোসাইটির এক ধরনের বলে যে প্রতিভূ তৈরি করার একটা প্রতিষ্ঠান। ফলে ডাকসুতে যে ভিপি হয় সে যদি পলিটিক্যাল অর্গানগুলোর বাইরে থেকে হয়, সে কিন্তু সেকেন্ড কমান্ডে থাকবে। আসলে আমরা এটাকে দ্বৈত শাসন বলতে পারি। ঢাকা ইউনিভার্সিটি যদি পলিটিক্যাল সেটেলমেন্টের বাইরে চলে যায়, তাহলে রাজনীতি করা মানে অ্যাবসলিউট ক্ষমতা চর্চা করা কিন্তু কঠিন হয়ে যাবে।
পাওয়ার কার্ভ হয়ে যায়। ফলে তারা এক ধরনের চেষ্টা করছে লেভেল প্লেইং ফিল্ড ভায়োলেট করার, এবং যারা পলিটিক্যাল অর্গানগুলো আছে তাদেরকে নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন প্রথম দিনই শোডাউন দিয়ে তারা অনেকেই আনতে শুরু করেছে। এবং ছাত্র ইলেকশনের ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ইলেকশনে কেন 100 জন মানুষ নিয়ে আমাকে শোডাউন দিতে হবে, এটা তো আসলে কোথাও লেখা নাই। তারপর হচ্ছে নানা জায়গায় বলা হয়েছে যে এই ধরনের ব্যালট হবে। তারপর রাতের খাবারের ব্যাপারটা তো ওপেন ট্রুথ হয়ে গেছে, শুধু খাবার না, নানাভাবে এটা করা হচ্ছে। এবং প্রশাসন কিন্তু এটা জানার পরে তারা হাসতে হাসতে বলে আমরা কি করবো, এটার তো প্রমাণ নাই, নানাভাবে করা হচ্ছে। তো মানে হ্যাঁ, লিখিত অভিযোগ দাও, মানে ঢাকা ভার্সিটি এমন একটা হয়েছে, তারা দেখতে পাচ্ছে চোখের সামনে ঘটছে, গেলেই বলে একটা লিখিত অভিযোগ দাও। এটা হচ্ছে ঢাকা ভার্সিটির একটা ট্রু নিয়ম। আপনাকে একটা ধরেন আপনি একটা চেয়ারপারসনের সাইন নেবেন, আপনি কিন্তু আপনার ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড আছে, ডিপার্টমেন্ট আপনাকে চেনে, তার জন্য আরেকটা টিচারের কাছে সাইন আনতে হয় যে আপনি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট কিনা, আরেকটা সাইন করে দিতে হয়। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, মানে পেপার দাও, বাট কাজে কলম, মানে কাজে কিছুই নাই। সো আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা আসলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা গতকাল তাকেও দেখছি নানা জায়গায় পলিটিক্যাল ইডিওলজির গ্রুপগুলো অলরেডি ক্লাসে জড়ানো শুরু করেছে। আমার যে প্রপোজিশন ছিল যে আমরা একটা ডিবেটের পরিবেশ তৈরি করবো, সেটা ভায়োলেন্সে যেন না যায়, এই জন্য একটা থার্ড পার্টি যদি ডাকসুর ভিপি হয়, সে কিন্তু বাকি প্যানেলগুলোকে কন্ট্রোল করতে পারবে। কারণ হচ্ছে তারা অলরেডি পাওয়ারফুল। সো স্টুডেন্টের একটা ভয়েস থাকলে কী হবে, তারা কিন্তু আমাদেরই ছাত্র, তাই না? ছাত্রদল বলেন, শিবির বলেন, তারা তো আমাদেরই ছেলে মেয়ে, তো আমাদের এখানেই পড়ালেখা করছে। সো তাদের অলরেডি একজন সিলেক্টেড নেতা আছে, তার কথা তার কমান্ড মেনে চলে। তো এর বাইরে যদি যে ভিপি হবে, সে যেন এদের সবাইকে নিয়ে কাজ করতে পারে। যেমন আমরা কিন্তু এবার বলি যে ভিপি ফ্যামিলি, আমাদের ভিপিদের মধ্যে তেমন একটা দেখবেন যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা কেউ কাউকে এরকম, হয়তো তাদের নানা গ্রুপ পেজ, তারা থার্ড পার্টি দিয়ে কিছু করায়, কিন্তু ওপেনলি কিন্তু আমাদের কোনো রকম দ্বন্দ্ব নাই। ইভেন যদি খালিদ ভাই পাস করে, তাহলে আমি ভাইকে যে বলবো, ভাই এই ব্যাপারটা এরকমভাবে দেখলে হতো। এই পরিবেশটা কিন্তু আমরা স্বতন্ত্রদের ভেতরেও দেখেছি, পলিটিক্যাল অর্গানগুলোর ভেতরেও আমরা এই ধরনের সামঞ্জস্যতা আবার দেখেছি 24-এর পরে। কিন্তু সেটা আস্তে আস্তে কিন্তু আবারও সেই পুরনো যে কাসুন্দি আমরা যেটা বলি, সেই দিকে ফিরে গিয়েছে। তার মানে যে আগে ছিল পার্টিজান ভার্সেস নন পার্টিজান, আমরা বলছি না কেউ অ্যাপলিটিক্যাল, তারা কিছু বললেই বলে বিরাজনীতিকরণ। আমি তো এটাই বলি যে মানে এই জন্য তো 8 বছর 9 বছর থাকতে হচ্ছে। আসলে পলিটিক্যাল সংজ্ঞাটাই আসলে একটু সমস্যা আছে। সো আমরা বিরাজনীতিকরণ করছি না, বরং আমরা আমাদের অধিকারের কথার জন্য একটা জায়গা তৈরি করছি। ফলে আমার যেটা মনে হচ্ছে, অনলাইনে লেভেল প্লেইং ফিল্ডগুলো ভায়োলেট করা হয়েছে। অনেক গ্রুপ ছিল, শিক্ষার্থী সংসদ বলে, এবং কথা বলা হয়েছিল যারা প্রার্থী হবে তারা গ্রুপে অ্যাডমিন হতে পারবেন। আপনি নিজে প্রার্থী, আপনি যদি বিশ্ববিদ্যালয়ের গ্রুপ চালান, তাহলে কী করে লেভেল প্লেইং ফিল্ড হয়? তো আমি নিজেই ইসির সাথে আজকে কথা বলছিলাম, তো উনি বললো যে কালকে যখন হঠাৎ ঘোষণা আসলো যে ডাকসু বন্ধ হয়ে যাচ্ছে, তখন প্রার্থী আবার নিজেই গ্রুপ চালু করে দিয়ে বললো ডাকসু যেতে হবে না, আমি এখন অ্যাডমিন। ঠিক আছে, আবার সে মানে এরকম। ফলে নানা ধরনের ফেক পেজ খুলে এই ধরনের দেখবেন যে আমাদের নারীদেরকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্স একটা একাডেমিক পলিটিক্সের অংশ হওয়ার কথা। একাডেমিক পলিটিক্স মানে ধরেন আপনি ইসলামিস্ট গ্রুপ করেন, ধরেন আমি মার্কসিস্ট করি, আমরা যে দুইজন প্রতিদিন আলাপ করছি, এই যে সহমর্মিতা আমাদের তৈরি হচ্ছে, আপনারা দেখবেন আমার উপর ভায়োলেন্স করতে পারবেন না, কারণ আমি তো আপনার ছোটো ভাই, একই ক্লাসে পড়ি আমরা, দুই বন্ধু। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা নানাদিন আলাপ করবো, সারাদিন ডায়ালগ করবো, এটাই কিন্তু একাডেমিক পলিটিক্সের অংশ। কিন্তু যেটা হচ্ছে আমাদের বাইরের যে পুরা মাদার পার্টির পলিটিক্সটা এখানে এসে বসে আছে, যে আপনাকে কিছু বলতে গেলে হয় আপনাকে ওই ছাত্রলীগ করতে হবে, ছাত্র দল করতে হবে, না হলে এই করতে হবে, বাম করতে হবে, কিছু একটা সাবস্ক্রাইব আপনাকে করে আসতে হবে। এই যে আইডিওলজি তাদের মাথা থেকে যাচ্ছেন, এবং তারা এইটা ঘুরে ফিরে, এই জন্য আমরা স্বতন্ত্ররা আমরা বলি যে ভাই আমাদের তাদের সাথে টক শোতে নিয়েন না, কারণ নিলেই কী হয়, তারা এমন মারামারি শুরু করে, আমরা তো নিজেই বোকা হয়ে যাই, কারণ উই আর টকিং অ্যাবাউট অ্যাকাডেমিয়া, দে আর টকিং অ্যাবাউট দ্য কান্ট্রি। সো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমাদের কান্ট্রি থেকে একটা সেপারেট অর্গান দেখতে হবে, এটা ইনস্টিটিউশন। ফলে এদের আমাদের ইউনিভার্সিটির মেয়েদের নিয়ে বাকি মন্তব্য কোথা থেকে আসে, ওই যে কোন নোয়াখালী, নারায়ণগঞ্জ, নানা জায়গায়, মানে আমাদের পলিটিক্সটা তারা একেবারে বাইরে নিয়ে চলে গেছে। এইটা আসলে আমরা কোনোভাবে স্পেয়ার করতে দিব না, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বলেছিলাম স্ট্রিক্টলি কাজ করতে। আপনারা জানেন যে প্রশাসন এবং সরকার কোয়াইট ভালনারেবল, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ফলে আসলে তারা মুখে অনেক কিছু বলছে, ওই যে আমরা যেরকম বলি ফিলোসফির ভাষায় অনেক কিছু বলা যায়, বাট আসলে কোনো সমাধানের পথে তারা আসলে আসছে না। আমি তার একটা প্রশ্ন করেছে যে একেবারেই নতুন কোথাও থেকে এসে ডাকসুতে সেরকম চেঞ্জ আনা যাবে না, আপনি কি আসলে এই কথাটার সাথে একমত কিনা, বা আপনার কি মনে হয়? না, মানে সবার পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট থাকতে পারে, বাট ডাকসুর ভিপি পোস্টটা কিন্তু অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার পোস্ট। আপনি দেখেন যে পরিবহনের যে সমস্যাটা, এটা কিন্তু ভিপির কাজ না, পরিবহন সম্পাদক আলাদা রয়েছে। আমি যেমন এবার বলেছিলাম যে ধরুন ছাত্র দলের একটা ছেলে আছে সাইব বা এরকম টাইপের, সে পরিবহনে খুব ভালো করছে, তার মানে কি আপনি তাকে ভোট দিবেন না? ধরুন আপনি ছাত্রদল পছন্দ করেন না। আমি বলেছি যে প্রত্যেকটা স্টুডেন্ট অর্গানে কী হয়, যে ছেলেটা ভালো কাজ করতে পারে তাকে সেই জায়গায় দিতে হবে। তো যে সাহিত্য সম্পাদক, তার কাজটা ওইটা করা। ভিপির কাজটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা। ঠিক আছে, অ্যাকাউন্টেবিলিটি মানে সে হচ্ছে প্রোটোটাইপ। দেখবেন ভিপির কিন্তু আসলে কোনো কাজ নাই, তাই না? সে কাজটা হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেটার সে জবাবদিহিতা করতে পারে কিনা, এবং সে ভয়েস হিসেবে কাজ করবে পুরো টিমটার। সো আমি মনে করি যে এটার জন্য এক্সপিরিয়েন্সের দরকার আছে, কিন্তু আমরা যেটা কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, আমাদের তো এক্সপিরিয়েন্স ভিন্ন জায়গায় রয়েছে।
ফলে স্টুডেন্টের যে কাজটা, যেমন আমি এডটেকে রয়েছি, ফলে স্টুডেন্টের প্রবলেমগুলো আমি যত দ্রুত আইডেন্টিফাই করতে পারবো, হয়তো ছাত্র নেতারা পলিটিক্যালি চিন্তা করবে, বাট আমার চিন্তাটা কিন্তু একাডেমিক্যালি। আমি এই জন্য বলেছি দিস ইজ মাই কমফোর্ট জোন। সো আমি মনে করি এই দিকে আমার যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে, আমি যেহেতু 12 বছর ধরে পড়ছি 7 থেকে। সো হ্যাঁ, ওনাদের জায়গাতে যে কাজটা করেছে সেটা নানা সম্পাদকের কাজ, আমি পরিবহনের কাজ পরিবহন সম্পাদক করবে, ভিপির কাজ তো পরিবহন সম্পাদকের কাজ করে না। তার কাজটা করা যে আমি একদিন বলেছিলাম যে একজন ক্যান্ডিডেটের কাজ তো ওয়াশরুম পরিষ্কার করে না। ঢাকা ভার্সিটিতে ওয়াশরুম পরিষ্কার করার জন্য, এই যে ময়লাগুলো পরিষ্কার করার জন্য টাকা দিয়ে লোক রাখা হয়েছে। আমার কাজটা হচ্ছে কেন সে পরিষ্কার করে না, এই অ্যাকাউন্টেবিলিটিটা তৈরি করা। আমি নিজে যে পরিষ্কার করা শুরু করে দিয়েছি, তার মানে যে রাষ্ট্রের আর কারোর দরকার নেই আমি রাজনীতিবিদ, আমি খাল পরিষ্কার করব ভোটে দাঁড়ানোর আগে। তাহলে যে ভাই খাল পরিষ্কার করে নেয়, যার দায়িত্ব ছিল, সে কোথায় গেছে? এটা হচ্ছে নেতার ব্যর্থতা। সো আমি ওই জায়গাটাকে তৈরি করার জন্য আসলে বিপদে দাঁড়িয়েছি, অ্যাকাউন্টেবিলিটি। আই থিঙ্ক যে দিস ইজ ওকে। আমাদের ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থাকতে পারে, বাট হ্যাঁ, প্রত্যেকেরই আলাদা জায়গায় এক্সপিরিয়েন্স রয়েছে আসলে। খালিদ এবং শামীম দুজনকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আগামীকাল আবারও এই একই সময়ে একই আলোচনায় ফিরবো অন্য কোনো প্রার্থীদের সাথে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানিয়ে।